সময়ের সাথে পাল্লা দিয়ে গ্রীষ্মকাল বিদায় নিচ্ছে, আগমন ঘটছে বর্ষাকালের। সময় কারোর জন্যই থেমে থাকে না। জান্নাত আর আদনানের বিয়ের পর কেটে গেছে 4টা মাস। এই কয়েক মাসে ভালোই কেটেছে সবার সবার। সাদমান আর অভ্র নিজেদের প্রিয়সীদের কাছে পাবার হাহাকারে ডুবেছে। বিশেষ করে সাদমান। মহুয়া 1 মাস হলো 18তে পা দিয়েছে। সপ্তদশী কন্যা এখন অষ্টাদশীতে রূপ নিয়েছে। তাতেই সাদমানের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। মহুয়ার পরীক্ষার জন্য এখনো বিয়ের কথা নিয়ে আগায়নি, তবে শেষ হলেই এবার সে বিয়ের কথা তুলবে। অভ্র মাঝে মাঝে হা হুতাশ করে যে কেন এই মেয়ে আরো আগে এলো না। মাঝে মাঝে তো মেঘলাকেও বলে এ কথা। মেঘলা শুধু হাসে তখন। এই তো আর মাত্র 1টা মাস, তারপরে সেও 18তে পা রাখবে। কিন্তু এখনই তাকে বিয়ে দিবে তার বাবা মা। সে চলে গেলে তো সংসারের সব ভার তার মায়ের উপরে এসে পড়বে। যদিও সে কোনো আহামরি সাহায্য করে না, কিন্তু ওই টুকটাক সাহায্য তো করে। মেঘলারও আর এসব ভেবে বিয়ে করতে ইচ্ছা করে না, কিন্তু ওই অভ্রটা যে আস্ত এক পাগল। আর এই পাগলামির কারণটা যে সে নিজেই। অভ্রকে কিছুতেই এসব কথা বলা যাবে না। বেচারারই বা কি দোষ। মেঘলার বয়স বাড়ছে না, আর এদিকে অভ্রের বয়স যেন ঝড়ের মতো বেড়ে যাচ্ছে। মেঘলার মাঝে মাঝে বলতে ইচ্ছা হয় যে এই লোক এত তাড়াতাড়ি এসেছে কেন পৃথিবীতে। নেহাতি সে চুপচাপ ভদ্র একটা মেয়ে। অবশ্য মহুয়া হলে এত দিনে বলেই দিত কথাটা। আজকে মহুয়া আর মেঘলার এসএসসি পরীক্ষার শেষ দিন, তাই সবাই ঠিক করেছে যে আজ ঘুরতে যাবে। কিন্তু বাদ পড়েছে এক জুটির ক্ষেত্রে। তারা যে যেতে চায় না এমন না, পরিস্থিতি এমন যে যেতে পারবে না। কিন্তু মন কি আর কথা শোনে? নিশাত তখন থেকেই তর্ক করছে তানজিতের সাথে এই নিয়ে। বেশি বুঝো না তো। আমি যাবো, কিছু হবে না। তানজিৎ একটা আপেলের টুকরো নিশাতের মুখের সামনে ধরে বলল। যাব তো বৌজান, একদম আমাদের মেয়েকে সাথে করে নিয়ে যাব। মেয়েটা আসুক, তখন সব জায়গায় ঘোরাবো তোমাকে। এখন এমন পাগলামি করো না, হা করো। নিশাত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। সে এখন 3 মাসের অন্তঃসত্ত্বা। তানজিৎ যেদিন শুনেছিল তাদের বেবি আসছে, সেদিন থেকেই তার পাগলামি বেড়ে গেছে। এখন সারাক্ষণ বাড়িতে থাকে সে। নিশাতের কখন কি লাগবে না লাগবে সবটা খেয়াল রাখে। এমনকি নিশাত ছাদে যেতে চাইলেও তাকে কোলে করে নিয়ে যায়। নিশাতের অবশ্য বিরক্ত লাগে, আবার ভালোও লাগে। নিশাতের এখন বাড়ির বাইরে যাওয়া একদম নিষেধ। তবে মাঝে মাঝে তাকে নিয়ে হাঁটতে বের হয় তানজিৎ। এই জিনিসটা নিশাতের একদম অপছন্দ। সবে মাত্র 3 মাস হয়েছে, তাই এমন করছে এই ছেলে। এই যে ঘুরতে যেতেও দিবে না কোথাও। তানজিৎ নিশাতের মুখটা নিজের দিকে ফেরালো। আজকাল মেয়েটা হুটহাট রেগে যায়। তানজিৎ বুঝে সবই। তার অবশ্য অনেক ভালোও লাগে। নিশাত আগের চেয়ে একটু গুলুমুলু হয়েছে। আগের সেই হ্যাংলা পাতলা নিশাত আর নেই। চেহারায় মাতৃত্বের একটা ভাব এসেছে। নিশাতের ফোলা ফোলা গাল দুটোতে টুপ করে চুমু খেল। নিশাত কিছু বলল না। তানজিৎ নিশাতকে বুকে আগলে নিল। নিশাত ছাড়া পেতে মশরামশরি শুরু করেছে। ছাড়ো আমাকে। টাচ করবে না একদম, ছাড়ো। আরবিনা তো প্রেগনেন্ট, কই মাহির ভাইয়া তো এমন করে না। উল্টো কত জায়গায় ঘুরতে নিয়ে যায়, আর তুমি তুমি খারাপ। তুমি একটু ভালো না, ছাড়ো। তানজিৎ একটা দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর বলল। বোকার মতন কথা বলো না বৌজান। আরমিনের 1 মাস হয়েছে সবে, আর তোমার 3 মাস। ভিন্নতা আছে দুজনের। আর আমি নিয়ে যাব না এমন তো না। আর মাত্র কয়েকটা মাসই তো, একটু কষ্ট করো। আমার যে বড্ড ভয় হয়। কি করে বোঝাই তোমাকে? তোমার যে একটু কিছু হলে আমিও যে মরে যাব। তাই একটু বেশি যত্ন করি তোমার, কেন বুঝো না তুমি? নিশাত তানজিতের বলিষ্ঠ শরীরের সাথে পেরে ওঠে না। একটা সময় শান্ত হয়ে নিজেও জড়িয়ে ধরে। তারপর মিনমিন করে বললে। সরি, শুধু শুধুই মাথা গরম হয়ে যায় আজকাল। তানজিৎ মুচকি হাসলো, তারপর মাথায় একটা চুমু খেয়ে বলল। জানি আমি, এই সময়টা এমনটাই হয়। প্রবলেম নেই, যা খুশি বলো করো। আফটার অল তোমারই তো। নিশাত মুচকি হাসলো, তারপর তানজিতের বুকে মাথা রেখেই বলল। আচ্ছা, যদি মেয়ে না হয় ছেলে হয়? হুম,
মেয়েই হবে, নিশ্চিত থাকো। এতটা নিশ্চিত কিভাবে হচ্ছ? তানজিৎ হেসে পড়ল। জানি না, মন বলছে মেয়েই হবে। আচ্ছা ধরো ছেলে হলো, তাহলে? সন্তান হচ্ছে আল্লাহর দান, অশেষ রহমত। ছেলে হোক আর মেয়ে, সে যেন সুস্থ হয়, এতটুকুই চাই আমি। আর আমার বউটাও যেন সুস্থ থাকে। নিশাত হাসলো, শক্ত করে জড়িয়ে ধরল তানজিৎকে। হলো তোর? আর কতক্ষণ লাগবে? মহুয়া দরজা খুলে বেরিয়ে এলো, পরনে তার কলেজের ড্রেস, হাতে ফাইল। মহুয়াকে দেখে সবার ভ্রু কুঁচকে আসে। কেমন মরা মরা লাগছে তাকে। প্রিপারেশন ভালো না নাকি? তাহলে যে মেয়েটা লাস্ট এক্সাম নিয়ে এতটা উত্তেজিত ছিল, তার এমন অবস্থা কেন? মাহির ভাবছে অন্য কিছু। সাদমান কিছু বলেনি তো আবার? বিরক্তিতে সূচক শব্দ করলো। এই ছেলের হাতে নিজের বোনকে তুলে দিলে তো তার বোনটা সারা জীবন এমন উদাস হয়েই কাটিয়ে দিবে। না, সাদমানের সাথে তার কথা বলতে হবে। হঠাৎই ওর ভাবনার মাঝে ছেদ ঘটল আরমিনের ওয়াক ওয়াক শব্দে। মাহির কিছু বলার আগে আরমিন মুখ ধরে রুমের দিকে দৌড়ে যায়। মাহিরও গেল পেছন পেছন। মহুয়ার কোনো ভাবভঙ্গিমা নেই, সে একই রকম ভাবে দাঁড়িয়ে আছে। মিনা বেগম এসে মেয়ের কপাল চেক করলেন। না, জ্বর তো নেই, চোখগুলো কেমন ফোলা ফোলা লাগছে মেয়েটার। কান্না করেছে নাকি? মিনা বেগম বলে উঠলেন। ও মহু, মা তোর কি শরীর খারাপ লাগছে? চোখগুলো অমন রাখছে কেন? ঘুমাসনি রাত্রে? প্রিপারেশন ভালো না আজকে? মহু একটা দীর্ঘশ্বাস ছাড়লো, তারপর বলল। আজকে কিছু খাবো না আম্মু, ভালো লাগছে না। ভাইয়া কি যাবে নাকি মেঘলার সাথে চলে যাব? সৌরভ শেখ বলে উঠলেন। এদিকে এসে তোমা। মহুয়া বাবার দিকে এগিয়ে গেল। সৌরভ শেখ পাশে বসতে বললেন মেয়েকে। মহুয়া ধপ করে বসলো। সৌরভ শেখ বললেন। চিন্তা করো না, পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ। তা প্রিপারেশন কেমন? মহুয়া কোনো কথা না বলে বাবার বুকে মাথা রাখলো, তারপর বলল। তেমন ভালো না বাবা। মিনা বেগম একটা প্লেটে আলু ভাজি নিতে নিতে বললেন। এজন্যই পই পই করে বলছিলাম একটু বইটা পড় মা, বইটা পড়। তা না, পাঠ্য বইয়ের খবর নেই, উনি পড়েন আবার উপন্যাস। এবার বোঝো ঠেলা, পরীক্ষার আগের রাতে বই ধরলে প্রিপারেশন ভালো হবে কি করে? সৌরভ শেখ বলে উঠলেন। আহা, তুমি থামো তো। একটু পরে পরীক্ষা, তুমি আরো ভয় পেয়ে দিচ্ছ ওকে। থামো তুমি। তুমি টেনশন করো না মা, পাশ করবে না। মহুয়া বাবার বুক থেকে মাথা তুলল। সে কিছু বলার আগে মিনা বেগম বললেন। কী সব অলক্ষণে কথা বলো? আমাদের মেয়ে A+ আনার মতো স্টুডেন্ট, আর তুমি কিনা বলছো? সৌরভ শেখ বললেন। যা গেল মেয়েটার উপর দিয়ে, পড়াশোনা তো এমনি কতগুলো দিন করতে পারেনি, বড়টা স্বাভাবিক না? মিনা বেগম সোফায় মহুয়ার অপর পাশে বসে একটা পরোটা অল্প ছিঁড়ে আলু ভাজি দিয়ে মহুয়ার মুখে পুরে দিল, মহুয়াকে কিছু বলতে না দিয়েই। তারপর বললেন। ও মহুমা, A+ আসবে না? মহুয়া পরোটা চিবোতে চিবোতে বলল। জানি না। কেউ আর কিছু বলল না। শেষ পরীক্ষার দিন, আর কি বা বলবে। মাহির যেতে পারল না। আরমিনের অবস্থা কেমন ভালো না। প্রেগনেন্ট হওয়ার পর থেকেই কেমন দুর্বল হয়ে গেছে মেয়েটা। মহুয়া উদাস মনে বাড়ি থেকে বেরোলো। উদ্দেশ্য এখন মেঘলাদের বাড়িতে যাওয়া, কিন্তু গেটের বাইরে চোখ যেতেই থমকালো। একটা গাড়ি দাঁড়ানো। সে যদি খুব একটা ভুল না করে, তাহলে গাড়িটা সাদমানের। এই লোক এই সময় কি করছে এখানে? মহুয়ার কপাল কুঁচকে এলো। জান, ঠিক আছো তো তুমি? কি হলো জান, কথা বলো। জান্নাত মা, ঠিক আছো তো? আদনানের সাথে সাথে সবাই ডাকতে লাগলো জান্নাতকে। বর্তমানে সবাই আদনানের বেডরুমে। হঠাৎ করে খাবার মাঝে মেয়েটা দৌড়ে চলে এসেছে। বাথরুমের ভেতর থেকে ওয়াক ওয়াক শব্দ আসছে। সবাই চিন্তা করলেও সবার মুখেই কেমন হাসির ছটা দেখা যাচ্ছে। আদনান তা দেখে কপাল কুঁচকাল। আদনানের ভাবি বলে উঠল। কি হ্যাঁ দেবরজি, মিষ্টি আনো, দাঁড়িয়ে আছো কেন? নিশাতও এসেছে এখানে। নিশাত বলে উঠল। আয় হায়, আমার তো ভাবতে অবাক লাগছে যে জানো। তানজিৎ বলে উঠল। কেন, আমার ভাইকে কি অক্ষম মনে হয় যে অবাক হচ্ছ? সবার সামনে এহেন লজ্জামার্কা কথা বলায় নিশাত তানজিতের বাহুতে একটা থাপ্পড় মারল। আদনান খুব খুব করে কেসে উঠল। হঠাৎই তখন দরজা খোলার শব্দ হলো। জান্নাত মুখ মুছতে মুছতে বেরোচ্ছে। সবাইকে এখানে দেখে অবাক হলো সে। সবাই এখানে কেন?
জান্নাত বেরোতেই আদনান ওর কাছে গিয়ে বলল, ঠিক আছো তো? এদিকে এসো, পানি খাও। আমিনা বেগম হেসে বললেন, পানি না, মিষ্টি নিয়ে আয় বাবা। আমি তো ভীষণ খুশি। জান্নাত এখানে খুশির কারণ খুঁজে পেল না। এই 1 মিনিট সবাই কি আবার তাকে তাই তো ভাবার কথা। একজন বিবাহিত নারী হঠাৎ এমন বমি করলে তো তাই ভাবে। জান্নাত ভুল ভাঙানোর ট্রাই করলো। আরে না, তোমরা ভুল। নিশাদ বলে উঠল, তুই ঠিক ভাবছিস না, আমরা ঠিকই ভাবছি। হায় রে, তোর আর আমার বেবি একসাথে খেলা করবে, আমার তো ভাবনার মাঝেই ছিল না। আমি খুব খুশি। সবার এত কথার মাঝেও আদনান নীরব, সে কিছু বলছে না। জান্নাত আদনানের দিকে তাকালো। যদিও সবাই ভুল জানে, কিন্তু আদনানের মুখে হাসি নেই কেন? সে মা হলে আদনান খুশি হবে না? আদনান হঠাৎ বলে উঠল, তোমরা একটু বাহিরে যাবে প্লিজ, আমার ওর সাথে কথা আছে। এই যে, আপনি এখানে কি করছেন? গাড়ির গ্লাসে টোকা দিয়ে মহুয়া বলল কথাটা। সাদমান টোকার শব্দে ওর দিকে তাকালো। কোনো কিছু না বলে গাড়ির দরজা খুলে দিল। মহুয়ার কপাল কুঁচকে গেল। সাদমান গম্ভীর স্বরে বলল, উঠে বসো, আমি নিয়ে যাব আজকে। মহুয়া অবাক হলো খানিকটা। পরীক্ষার প্রথম দিন গিয়েছিল সাদমান, শেষের দিন আবার কি মনে করে এলো? মহুয়া আরও কিছু না ভেবে উঠে বসলো। সাদমান গাড়ি স্টার্ট দিল। মহুয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ির সিটে মাথা এলিয়ে দিল। সাদমান খেয়াল করলো সেটা। মাহিরও ফোনে তাকে বলেছিল যে সে মহুয়াকে কিছু বলেছে নাকি, কিন্তু সে তো কিছুই বলেনি। তাহলে এই মেয়ের মুড অফ কেন? সাদমান প্রশ্নটা করেই ফেলল। মুড অফ থাকার কারণটা কি জানতে পারি? মহুয়া কিছু বলল না, উদাস নয়নে বাহিরে তাকিয়ে রইল। সাদমান আবার বলল, বাই এনি চান্স কারণটা কি আমি? মহুয়া একবার সাদমানের দিকে তাকালো। সাদমান ড্রাইভ করতে করতে মহুয়ার দিকে এক পলক তাকাতেই থমকে গেল। মহুয়ার চোখ টলমল করছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে মেয়েটা। হলো তাই। মহুয়া হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। সাদমান তৎক্ষণাৎ গাড়ি ব্রেক কষল। তার ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। সে তো কিছু বলেনি, তাহলে কাঁদছে কেন? সাদমান ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করল, এই মেয়ে, কাঁদছো কেন? আমি কি কিছু করেছি? আচ্ছা সরি তাহলে, কিন্তু কি করেছি? খেতো না প্লিজ। সাদমানের এমন আদুরে কথায় মহুয়ার কান্নার বেগ আরো প্রবল হলো। সাদমান আরো কিছু না ভেবে ওকে টান দিয়ে নিজের কোলে বসালো। মহুয়া থমকে গেল পুরো। সাদমান মহুয়ার গালে হাত দিয়ে বলল, কি হয়েছে, কাঁদছো কেন? প্রিপারেশন ভালো না? আজকেই তো শেষ পরীক্ষা, পাশ করলেই হবে। আর আমি আছি তো, দেখি কাঁদে না। মহুয়া সাদমানের গলা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, যেন সব দুঃখ এই কান্নার মাধ্যমে উগরে দিতে চাইছে। সাদমান প্রথম দফায় একটু অবাক হলেও পরে মহুয়ার পিঠে হাত রেখে সান্ত্বনা দিতে লাগলো। মহুয়া কান্নার মাঝে ভাঙ্গা স্বরে বলে উঠল, রেহান ভাইয়াকে কেন মারলো? সাদমানের ভ্রু কুঁচকে গেল। এই রেহান ভাইটা আবার কে? সাদমান মহুয়াকে নিজের থেকে ছাড়িয়ে ওর দিকে তাকিয়ে ভ্রু উঁচু করে বলল। এই রেহান ভাইটা আবার কি? মহুয়া আরো জোরে জোরে কাঁদতে লাগলো। সাদমানের এদিকে কলিজা শুকিয়ে যাচ্ছে। কোন এক ছেলের জন্য তার হৃদয় হরণী কাঁদছে। কেন কাঁদবে? সে তো শুধু সাদমানের জন্য কাঁদবে। সাদমান এক ধমক দিল মহুয়াকে। মহুয়া চমকে উঠে চুপ হয়ে গেল। তাও ফুপাচ্ছে। সাদমান ধমকের স্বরে বলল, রেহানকে বলো, রেহানকে। কে এই ছেলে? মহুয়া ফুপাতে ফুপাতেই বলল, এমনি আদিত্য, রেহান এহসান। সাদমানের ভ্রু কুঁচকে এলো। এই এমপি আবার কথা থেকে এলো। সাদমান বলে উঠল, এমপি মানে? এর নাম তো আগে শুনিনি কখনো। আর এমপি হোক আর যাই হোক, তোমার কি ওই বেড়া মরলে? আমার কি মানে? আমারই তো সব। মহুয়া আবার কান্না করতে লাগলো। সাদমানের বিরক্ত লাগলো এই কান্না। সাদমান মহুয়ার বাহু শক্ত করে চেপে ধরে বলল, এক থাপ্পড় দিয়ে সিধা করে দেবো বেয়াদব। আমার সামনে তুমি অন্য এক ছেলের নাম ধরে কাঁদছো? এই ভয় করছে না? রিভলভার কিন্তু আমার সাথেই আছে মহু। তোমার সাহস কি করে? সাদমানের কথা আটকে গেল মাঝপথে। আটকে যায়নি, বরং মহুয়া আটকে দিয়েছে। আরে উপন্যাসের নায়ক। বলে ও আবার কাঁদতে লাগলো। সাদমান বোকা বনে গেল। কিছুক্ষণ বোকা নয়নে তাকিয়ে রইল মহুয়ার পানে। সে তো ভুলেই গিয়েছিল যে এই মেয়ে আস্ত এক উপন্যাস প্রেমিক। সাদমান ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল, তারপর বলল, আজকে তোমার এক্সাম আর তুমি এই ছাতার উপন্যাস পড়েছো?
তাই তো বলি, এই মেয়ে এত মনোযোগী কবে থেকে হলো পড়াশোনায়? তার মানে রাত 2টো পর্যন্ত তুমি উপন্যাস পড়েছো? মহুয়া মাথা উপর নিচ করলো। সাদমান বলল, আজকে পরীক্ষার খাতায় কি লিখবে তাহলে? এটা লিখবে যে তোমার রেহান ভাই কিভাবে মরলো, নাকি ওদের প্রেম কাহিনী লিখবে, না তোমার রেহান ভাই এসে লিখে দিয়ে যাবে? গর্ধব কোথাকার! মহুয়া নাক টেনে বলল, একদম রেহান ভাইকে কোনো বাজে কথা বলবেন না, উনি অনেক ভালো। তাহলে আমার কোলে বসে আছো কেন? যাও না, তোমার রেহান ভাইয়ের কোলে গিয়ে বসো। মহুয়ার ফেসটা আবার কাদো কাদো হয়ে গেল। সে বলল, রেহান ভাই আর নেই, উনি চলে গেছে সবাইকে ছেড়ে। আবার কাঁদতে নিলে সাদমান জোরে এক ধমক দিল। মহুয়া বলল, আপনি কি বুঝবেন দিনরাত এক করে উপন্যাস পড়ার পর স্যাড এন্ডিং এর জ্বালা? তো দেখে কেন নি? স্যাড এন্ডিং কিনেছো কেন? মহুয়া ঠোঁট উল্টে বলল, ফেসবুক থেকে পড়েছি। সাদমান হতবাক হয়ে গেল। তার মানে এই মেয়ে বইয়ের মাঝে ফোন রেখে পড়ছিল। আশ্চর্য, সে বুঝতেই পারেনি। অবশ্য ক্যামেরায় তো শুধু ওর পিঠটাই দেখা গিয়েছিল, উল্টো দিকে পড়ার টেবিল যে। এমনিতে তো উপন্যাস পড়লে বিছানায় আরাম করে বসেই পড়ে। দেখছো কি ফাজিল মেয়ে, পরীক্ষা বলে বইয়ের মাঝে ফোন নিয়ে চেয়ার টেবিলে বসে পড়ছে যেন কেউ না বোঝে। সাদমানের কপাল চাপড়াতে মন চাইল। কি করবে এই মেয়েকে নিয়ে সে? প্রিপারেশন কেমন? আলহামদুলিল্লাহ ভালোই। অভ্র মুস্কি হাসলো মেঘলার উত্তরে, তারপর বলল, রেজাল্ট কেমন আসবে বলে মনে হয়? মেঘলা জোরে একটা শ্বাস ছেড়ে বলল। ইনশাল্লাহ গোল্ডেন। অভ্র অবাক স্বরে বলল, সিরিয়াসলি? ওয়াও, গুড, ভালো লাগলো কনফিডেন্স দেখে। মেঘলা মুস্কি হেসে বইয়ের পাতায় চোখ বুলাতে লাগলো। হঠাৎই বের হওয়ার সময় অভ্র কল করে বলল যে বাড়ির একটু সামনে হেঁটে আসতে। মেঘলা এই কথা শুনেই বুঝে গিয়েছিল যে অভ্র এসেছে। বাসায় বলেছে মহুয়ার সাথেই যাচ্ছে, তাই কেউ আর কিছু বলেনি। অভ্র বলে উঠল, তুমি তো দেখছি ভীষণ ভালো স্টুডেন্ট, অথচ আমি তোমার এই বয়সে তেমন একটা ভালো স্টুডেন্ট ছিলাম না। আমার মতো হতো যে কলেজে সায়েন্স নেওয়া হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুল। তখনই ধরে নিয়েছিলাম যে ডাক্তারি ফাক্তারি আমার দ্বারা হবে না। এখনই এই অবস্থা, মেডিকেলে সম্ভব না, কিন্তু ভাগ্যের কি পরিহাস। এইচএসসিতে আমার সিট পড়েছিল আদনানের সাথে। শালা বাজে কথা বললেও স্টুডেন্ট ভালো ছিল, বিশ্বাস হবে না, হয়তো ওরটা দেখে লিখেই আমি A+ পেয়ে গিয়েছিলাম। মেঘলা হতভম্ব হয়ে গেল। দেখে লিখেই কিনা A+, তাও আবার ACC-তে। মেঘলা অবাক স্বরে বলল, কি বলেন, সত্যি কিভাবে সম্ভব এটা? অভ্র হাসলো, তারপর বলল, সবই সম্ভব ম্যাডাম, বন্ধুরা পাশে থাকলে খালি হাতে জঙ্গলে বাঘ শিকার করেও আসা যায়, কোনো ব্যাপার না। আমরা আবার জানকে জিগার দোস্ত হ্যাঁ, তাই সাদমানের সিটটা দূরে পড়েছিল, তাও মাইকোতে হেল্প করলো যতটুকু পারত। মেঘলা হা হয়ে গেছে পুরো। মেঘলা কৌতূহল ভরা স্বরে বলল, আচ্ছা, মেডিকেলও কি আদনান ভাইয়ার? মেঘলার কথা সম্পূর্ণ হওয়ার আগেই অভ্র বলে উঠল, হোপ, এটা সম্ভব নাকি? এইচএসসিতে A+ আসার পর মনে একটা সাহস তৈরি হয়েছিল, তখন একটু পড়াশোনার দিকে নজর দিয়েছিলাম আর কি। একেবারে খারাপ স্টুডেন্টও ছিলাম না। মেঘলা বলে উঠল, ও আচ্ছা, আপনাদের ফ্রেন্ডশিপটা না আমার কাছে দারুণ লাগে। মনে হয় যেন আপনারা ফ্রেন্ড নন, ভাই। ভাই, আমরা ফ্রেন্ডের নজরে কেমনই দেখি, আসলে ছোট থেকে একসাথে আছি যে আমরা, তাই। মেঘলা বুঝদারের মতো মাথা নাড়ল, তারপর আবার বইয়ের চোখ বোলাতে লাগলো। তুমি কি সত্যি প্রেগনেন্ট? জান্নাত সরু চোখে আদনানের দিকে তাকিয়ে বলল, কেন, হলে কি খুশি হবেন না? বাবা হতে চান না? আদনান একটা শুকনো ঢোক গিলল, তারপর বলল, এমনটা না, কিন্তু এখন আপাতত চাইছি না। জান্নাত ভ্রু কুঁচকে বলল, কেন? আদনান জিভ দিয়ে ঠোঁট ভেজালো। কেমন নার্ভাস দেখাচ্ছে তাকে, যেন কিছু বলতে চাইছে বাট পারছে না। জান্নাত বলে উঠল, হ্যাঁ, ঝেড়ে কাশুন তো এবার। আদনান পিঠ শটান করে বসলো, তারপর পাশের ড্রয়ার থেকে দুটো টিকিট বের করে জান্নাতের হাতে দিল। জান্নাত ভ্রু কুঁচকে তাকালো। আদনান বলে উঠল, জানি লেট হয়ে গেছে, বাট তাও। জান্নাত আদনানের কথা কিছুই বুঝলো না। সে বলল, কি লেট হয়ে গেছে বুঝতেছি না। আদনান একটা ঢোক গিলে গলা ভেজালো, তারপর বলল, আমাদের হানিমুনের কথা বলছিলাম।
জান্নাত যেন আকাশ থেকে পড়ল এ কথা শুনে। মুখটা অটোমেটিকলি হা হয়ে গিয়েছে তার। আদনান জান্নাতের হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, দুঃখিত, লেট হয়ে গেল। আমি বুঝতে পারিনি যে আমার বাচ্চা কাচ্চার এত তাড়া পৃথিবীতে আসতে। হানিমুনটাই মাটি হয়ে গেল। আর একটু পরে আসতে পারলো না এই ফাজিল বাচ্চাটা। মনে তো হচ্ছে বাপের দুশ্মন হবে বড় হয়ে। জান্নাত কিছুক্ষণ আদনানের দিকে তাকিয়ে রইল, তারপর হো হো করে হাসতে লাগলো। আদনান মুখটা পাংশুটে করে বলল, হেসে কি মজা নিচ্ছ? নাও নাও। জান্নাত হাসি থামিয়ে আদনানের গাল দুটো টেনে বলল, ওলে লাভ করেছে আমার বাবুর বাবু। আদনান হাত সরিয়ে অন্যদিকে মুখ করলো। জান্নাত আবার হাসতে লাগলো, তারপর এক পর্যায়ে হাসি থামিয়ে বলল, আমি প্রেগনেন্ট না, তখন এলাচে কামড় লেগেছিল তাই বমি হচ্ছিল। আদনান তৎক্ষণাৎ জান্নাতের দিকে তাকালো। নিজের কানকে বিশ্বাস হচ্ছে না। সেই বোধহয় প্রথম পুরুষ যার কিনা বাচ্চা আসবে না শুনে হৃদয়ে শান্তির স্রোত ধারা বয়ে গেল। আদনান খুশিতে জান্নাতের বাহু ধরে বলতে লাগলো, কি সত্যি বলছো? তার মানে বেবি আসছে না? আমরা যেতে পারবো হানিমুনে? হায় আল্লাহ, আগে বললে না কেন? ও জান। জান্নাতকে আর কিছু বলার সময় দিল না আদনান। জান্নাতের পুরো মুখে চুমু খেতে লাগলো। শেষে ওর ওষ্ঠে বড় একটা চুমু খেয়ে তবে ছাড়ল। জান্নাত অবাক নয়নে দেখছে আদনানের পাগলামি। সাধারণত বমি আসার খুশিতে মানুষ এমন করে, আর একে দেখো। আদনান উঠে দাঁড়ালো, দরজা খুলে হাসি মুখে সবাইকে বলতে লাগলো, তোমরা ভুল বুঝেছ, বেবি আসছে না। ইয়া হুররে। আদনান সিঁড়ি বেয়ে নেমে আসলো কথাগুলো বলতে বলতে। সবাই কপাল কুঁচকে তাকিয়ে আছে ওর পানে। বেবি আসবে না তা না হলে মানা গেল, কিন্তু এতে খুশি হওয়ার কি আছে? আদিল শাহনওয়াজ বললেন, তাহলে তখন জান্নাত মায়ে ওভাবে? আদিল শাহনওয়াজের কথার মাঝে আদনান বলল, আরে এলাচে কামড় লেগেছিল তাই। তোমরা সবাই বেশি বুঝো। কি যে আনন্দ লাগতেছে। তানজিৎ কফিতে চুমুক দিয়ে বলল, তো এত আনন্দ লাগার কি আছে? তুমি বুঝবে না ভাই। তানজিৎ অবাক হয়ে গেল এটা শুনে। সোজা হয়ে বসে বলল, আমি বুঝবো না মানে? তোর আগে বাপ হচ্ছি আমি, তোর যে 1000 গুণ বেশি বুঝি আমি। আদনান টেবিলে রাখা ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে তানজিদের পাশে বসে ফিসফিস করে বলল, হানিমুনে যাব ভাই, তাই বেবি আসবে না শুনে খুশি আমি। তানজিৎ এবার বুঝলো সবটা। ও ফিসফিস করে বলল, এত লেট করলি কেন? যদি সত্যি এমন কিছু হতো? হতো না, আমার বিশ্বাস ছিল। তানজিৎ আর কিছু বলল না। নিশাদ দুঃখ ভরা স্বরে বলল, আমি আরও ভেবেছিলাম দুজনে বেবি একসাথে খেলবে, পুরো বাড়িতে হইচই লেগে থাকবে। তানজিৎ বলে উঠল, আরে একদিন তো আসবেই, এই বছর আসতে পারে তাই আর কি। তানজিৎ আদনানের দিকে তাকিয়ে বলল। আদনান আপেল চিবাতে চিবাতে বলল, ইনশাল্লাহ জান্নাত যদি সামলাতে পারে। ইয়াসির শাহনওয়াজ উঠে গেলেন এবার। আমিনা বেগমের উদ্দেশ্যে বললেন, আমার কফিটা ঘরে পাঠিয়ে দিও তো। এরা যা কথা বলছে, আমি আর কিছুক্ষণ থাকলে আক্কা মরে যাব লজ্জায়। নিশাদ ঠোঁট চেপে হাসতে লাগলো এ কথা শুনে। তানজিৎ বলে উঠল, সে কি, তুমি লজ্জায় অক্কা যাবে কেন? কাজ তো করবে আদ। ইয়াসির শাহনওয়াজ তেতে উঠে বললেন, চুপ করে অসভ্য ছেলে। শাহনাজ বাড়ির ছেলেগুলো দিন দিন এতটাই ঠোঁট কাটা হচ্ছে। তাও তো আরিফ দেশের বাইরে, দেখে ও একটু ভালো আছে, এদের মতো ঠোঁট কাটা না। আদনান বলে উঠল, ভাইয়া যে কি চিজ এটা ভাবিকে জিজ্ঞাসা করো। কি ভাবি, ভাইয়া কি সত্যি এত ভদ্র? আনিকা লজ্জায় পড়ে গেলেন এহেন কথায়। বড়দের সামনে কি কথা বলছে এসব এরা। আদিল শাহনওয়াজ বললেন, চুপ করো বেয়াদব ছেলে। ভাই চলো তো, এখানে থাকাটা ঠিক হবে না। আদিল শাহনওয়াজ আর ইয়াসির শাহনওয়াজ চলে গেলেন। আমিনা বেগম হেসে রান্নাঘরের দিকে গেলেন। আমিনা বেগমের পেছন পেছন আনিকাও গেল। আদনান আর তানজিৎ হো হো করে হাসতে লাগলো এসব দেখে। নিশাতও তাল মেলালো সাথে। এই রাস্তায় সস্তায় জিপে মেলে বস্তা, আগে এলে আগে পাবে, পরে গেলে পস্তায়। পড়লে ডিসি হবে, ডাক্তার ভিসি হবে, না পড়লে টিসি হবে, এলাকাতে সিসি হবে। ফেল করলে বিয়ে দিব, ছাড়তে হবে বাড়ি, হাতে দেব কাস্তে কুড়াল, গলায় দেব দড়ি।
আমি আপন মনে বসে নিজেই মগজ খাই। সাদমান বোকা নয়নি, মাঝে মাঝে মহুয়ার পানে তাকাচ্ছে আর ড্রাইভ করছে। সে শুধু বলছিল মাইন্ড ফ্রেশ করার মতো একটা গান চালাতে, যেন মাথাটা একটু ঠান্ডা হয় ওর। কিন্তু এই মেয়ে এটা কি গান চালিয়েছে? মহুয়া সিটে হেলান দিয়ে মরার মতো পড়ে এই গান শুনছে। সাদমান গানটা অফ করে দিল, তারপর বলল, এসব আবল তাবল গান শুনছো তুমি? বাদ দাও, শোনা লাগবে না। আজকে কি এক্সাম তোমার? মহুয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আইসিটি। তো রিভাইজ দেবে না কিছু? বই কোথায়? বই আনিনি তো। তা আনবে কেন, এরিয়ার একটা। বাই দা ওয়ে, বিগত দিনের রেজাল্ট কি এই সাবজেক্টে? মহুয়া সজা হয়ে বসে বলল, আহা, ওতে ক্লারা দিচ্ছেন কেন আবার? ফার্স্ট ইজ ফার্স্ট, জানেন না নাকি? সাদমান কিছু বলল না, আর এই মেয়ের সাথে কথা বলাই বেকার। মহুয়া হঠাৎ বলে উঠল, আইসিটির মতো কামব্যাক আজ পর্যন্ত কেউ করতে পারেনি, বুঝলেন? এসএসসিতে কি ছিল আর এইচএসসিতে কি? এসএসসিতে থাকতে কেউ ওকে পাত্তা দিত না, তাই কলেজে ভয়ঙ্কর রূপ ধারণ করে তাকে আব্বা ডাকিয়ে ছেড়েছে। এমন কামব্যাক কারোর না হোক ভাই। সাদমান একটা হতাশার শ্বাস ছেড়ে বলল, রেডি হও, এসে গেছি। আল্লাহ জানে কি লিখবে আজকে তুমি। ফেল করলে তোমার ভাই বলবে আমার সাথে প্রেম করার কারণে ফেল করেছো। মহুয়া যেন আকাশ থেকে পড়ল এই কথা শুনে। সে তৎক্ষণাৎ বলে উঠল, প্রেম? তাও আপনার সাথে? প্লিজ, এসব বলে যারা প্রেম করে তাদের অপমান করবেন না। জীবনে কোনোদিন মিস পক পক, রণচণ্ডী, ইডিয়েট, গর্ধব এগুলো ছাড়া কিছু বলে ডেকেছেন আমাকে? অভ্র ভাই আর মেঘলাপুকে দেখুন, ওটাকে প্রেম বলে। কি সুন্দর অভ্র ভাইয়া মায়াবিনী বলে ডাকে, মাঝে মাঝে তো জানো বলে ডাকে। মেঘলা সব বলে আমাকে, আবার মেঘলা রাগ করে থাকলে কত কথা বলে মানায় ওকে, কত কিছু পাঠাই ওর জন্য, চকলেট, টেডি, চুড়ি, আরও কত কি। আর আপনি? থাক ভাই, আর না বলি। আমি রাগ করলে আপনি উল্টো থমকান আমাকে মানানোর বদলে। আপনার সাথে আবার প্রেম? আপনার চেয়ে আনরোমান্টিক আর দুইটা নেই এই দুনিয়াতে। এতগুলো কথা একসাথে বলায় মহুয়া হাঁপাচ্ছে এখন। সাদমান ততক্ষণে গাড়ি থামিয়েছে। পানির বোতলটা মহুয়ার দিকে এগিয়ে দিল সে। মহুয়া টান মেরে নিয়ে কয়েক ঢোক পান করল। সাদমান বলল, যে যেমন তাকে তো তেমনই বলবো। মেঘলা সত্যি মায়াবিনী, তাই ওকে মায়াবিনী বলে ডাকে। আর তুমি? তুমি বলো, তুমি কি? বললাম এটা কি? যাকে যেটা মানায়। সাদমান সামনের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল। হঠাৎ মহুয়ার দিকে চোখ যেতেই দেখলো ওর চোখ ছলছল করছে। সাদমান বেকুব বনে গেল। সাদমান কিছু বলার আগেই মহুয়া নেমে গেল গাড়ি থেকে। ডাকতে নিয়েও ডাকলো না, পরীক্ষার সময় হয়ে এসেছে। সে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কি এমন বলেছে যে চোখে পানি এসে গেল? আজকাল মেয়েটা আর রণচণ্ডীর মতো আচরণ করে না, বরং সাদমান তাকে রাগাতে কোনো কথা বললে সে এখন ইমোশনাল হয়ে যায়। কি করবে এই মেয়ে নিয়ে সাদমান? আমার উত্তরের সাথে তোরটা মিলে নেই তো। মহুয়া বিরক্ত ভরা স্বরে বলল, চুপ কর তো বাল, না মিললে নাই, হয় নাই। এত কথা বলে কি আছে এই নিয়ে? আমি গতকালকে পড়ি নাই বললামই তো। মেঘলা আর কিছু বলল না, বুঝলো যে মহুয়া ক্ষেপে আছে এখন। হল থেকে বের হওয়ার সময় মহুয়া বলল, তুই কি অভ্র ভাইয়ার সাথে যাবি এখন? কোথায় ঘুরতে নিয়ে যাবে বলো? মহুয়া উদাস স্বরে বলল, ও, সবার না একসাথে যাওয়ার কথা। নিশু আপুকে তো তানজিৎ ভাইয়া আসতেই দেবে না, আর জানো ও নাকি সিক, তাই বললো যে। মেঘলাকে মাঝপথে থামিয়ে মহুয়া বলল, থাক, বুঝেছি, ঠিক আছে, তুই যা তাহলে, আমি রিক্সা নিয়ে চলে যাব। মেঘলা আশেপাশে অভ্রকে খুঁজতে খুঁজতে বলল, সাদমান ভাইয়া আছেন না, তুই ভাইয়ার সাথে যা। মহুয়া কিছু বলল না। মনটা আরো খারাপ হয়ে যাচ্ছে তার। এমনিতেই ওই স্যাড এন্ডিং উপন্যাস, তার উপর সাদমানের ওই কথাগুলো তাকে কষ্ট দিয়েছে। সাদমান ইন্ট্রোভার্টলি মহুয়াকে বোঝালো যে সে সুন্দর না। মহুয়া বুঝে না বুঝি, সব বুঝে সে। হঠাৎ ওর ভাবনার মাঝেই অভ্র এসে উপস্থিত হলো। অভ্রর হাতে দুটো আইসক্রিম, একটা মেঘলাকে দিয়ে আরেকটা মহুয়াকে দিল। মহুয়া হাসি মুখে ধন্যবাদ জানালো। অভ্র ওদের দুজনের উদ্দেশ্যে বলল, কেমন দিলে এক্সাম? মেঘলা হাসি মুখে বলল, আলহামদুলিল্লাহ। মহুয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি এক্সাম দিলাম না এক্সাম আমাকে দিল, সেটাই বুঝতে পারছি না।
অভ্র হাসলো কথাটা শুনে, তারপর বলল, আরে চিল, এসব নিয়ে প্যারা নিও না। মহুয়া মৃদু হাসলো। এদিকে ওদিকে তাকিয়ে সাদমানকে খোঁজার ট্রাই করতে লাগলো। অভ্র হয়তো বুঝলো সেটা, সে বলল, সাদমানের একটা কাজ পড়ে যাওয়ায় ওকে যেতে হয়েছে, তবে যাওয়ার আগে দায়িত্ব দিয়ে গেছে তোমাকে পৌঁছে দেওয়ার। মহুয়ার মনটা পুরোই বিষাদে সেয়ে গেল কথাটা শুনে। এত কি কাজ তার? কই অভ্রর তো কোনো কাজ পড়েনি। ও এখন মেঘলাকে নিয়ে ঘুরতে বেরোবে। সাদমান কি পারতো না এটা করতে? সে যে অভিমান করেছে এই কথাটাও কি তার নিজেকে বলা লাগবে? মহুয়ার মনে হাজার অভিযোগ যুক্ত হলো সাদমানের নামে। মহুয়ার ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলল,